নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুণাল এবং এই মুহূর্তে আপনার খবরে আপনারা জানেন যে আমরা করোনা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করি, বিভিন্ন আপডেট আপনাদের সামনে তুলে আনি এবং এই মুহূর্তে আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথম হচ্ছে তৃতীয় ঢেউ। যে তৃতীয় ঢেউয়ের কথা আপনারা শুনছেন, এই দ্বিতীয় ঢেউ এত ভয়ানক, তৃতীয় ঢেউ সেই তৃতীয় ঢেউও অবশ্যম্ভাবী, কিন্তু কবে আসবে কি বলছেন বিশেষজ্ঞরা তা নিয়ে আলোচনা করব। তারই পাশাপাশি এই কোভিডের মাঝখানে দোসর এই মুহূর্তে আরও একটি বিষয়, যা হলো ব্ল্যাক ফাঙ্গাস। কি এই ব্ল্যাক ফাঙ্গাস, যাতে এখনো পর্যন্ত অনেকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এবং অনেকে অন্ধ হয়ে গিয়েছেন, এ নিয়ে আমরা আলোচনা করব আজকের এই সন্ধ্যায়। শুরুতে যেমনটা আপনাদের বলছিলাম যে তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস শুনে কিন্তু আমজনতার মন এই মুহূর্তে দুরু দুরু। দ্বিতীয় ঢেউয়ের হাত থেকে নিস্তার পাওয়ার আগেই নতুন এই আতঙ্ক, কিন্তু কবে আছড়ে পড়তে পারে এই তৃতীয় ঢেউ, আভাস দিয়েছেন কানপুর আইআইটির বিজ্ঞানীরা। Is inevitable given the high levels of circulating virus, but it's not clear on what time scale this phase 3 will occur. দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ, তার মধ্যে তৃতীয় ঢেউয়ের অশনি সংকেত শুনিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা কে বিজয় রাঘবন। কিন্তু কবে, তার কোনো ইঙ্গিত দিতে পারেননি তিনি। উত্তর খোঁজার চেষ্টা করছেন কানপুর আইআইটির বিজ্ঞানীরা, হাতিয়ার গাণিতিক মডেল। দেশের বিভিন্ন রাজ্যের বর্তমান পরিস্থিতি বিচার করে বিজ্ঞানীদের পূর্বাভাস, মের দ্বিতীয় সপ্তাহ থেকেই দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ নামতে শুরু করবে। অক্টোবর থেকে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা, দেশে হঠাৎ আবার আক্রান্তের সংখ্যা বাড়বে। তবে তৃতীয় ঢেউয়ের বাড়াবাড়ি কতটা হবে, প্রথম ঢেউয়ের মতো না দ্বিতীয় ঢেউয়ের মতো, তা নিয়ে কোনো আলো দেখাতে পারেননি বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন তৃতীয় কেন, চতুর্থ বা পঞ্চম ঢেউও আসতে পারে, তৈরি থাকতে হবে সবাইকে। দেখতে হবে পিক যেন বেশি উঁচু না হয়, সংক্রমণ যতটা সম্ভব ঠেকাতে হবে, রুখতে হবে মৃত্যু মিছিল, হাসপাতাল পরিকাঠামো তৈরি রাখতে হবে, বাড়াতে হবে টিকাকরণের গতি। দ্বিতীয় ঢেউয়ের ভুল থেকেই শিক্ষা নেওয়া জরুরি, যে কথা বলেছেন রাঘবনও। If we take strong measures, the third wave may not happen in all the places or indeed anywhere at all. It depends much on how effectively the guidance is implemented at the local level, in the states, in districts and in the cities everywhere. রাঘবনের বক্তব্যের নির্যাস, দেশের প্রতিটি জায়গাকে তৃতীয় ঢেউয়ের ঝাপটা নাও সইতে হতে পারে। এর জন্য স্থানীয়ভাবে সফল নিয়ন্ত্রণ প্রয়োজন। যেমন ইতিমধ্যেই চতুর্থ ঢেউয়ের মুখোমুখি হয়েছে দিল্লি। গত কদিনে গ্রাফ কিছুটা নিম্নমুখী। কেজরিওয়ালের চ্যালেঞ্জ পঞ্চম ঢেউয়ের হাত থেকে রাজধানীকে রক্ষা করা, কোভিড বিধি মেনে চলা, ভ্যাকসিন নেওয়ার তালিকায় নাম তোলা ছাড়া আর কোনো গতি নেই। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। আমরা জানি যে এই খবর দেখার পর কোথাও হয়তো আপনাদের মনে আতঙ্ক তৈরি হতে পারে, কিন্তু আবারও বলবো যে আতঙ্কিত হওয়া বা আতঙ্ক তৈরি করা আমাদের কাজ নয়। আমরা সবসময় বলবো আপনাদের সচেতন থাকুন। কিন্তু এই তৃতীয় ঢেউ নিয়ে নানা প্রশ্ন আমাদেরও রয়েছে। আমরা সেই কারণে এই মুহূর্তে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশেষজ্ঞ, রয়েছেন ডক্টর সুমন পোদ্দার, আপনাকে স্বাগত এই মুহূর্তে টিভি9 বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সোমাদিত্য দে, ইমিউনোলজিস্ট, আপনাকেও স্বাগত এই মুহূর্তে। আমি ডক্টর পোদ্দার প্রথমে আপনার কাছে আসবো যে এই তৃতীয় ঢেউ, যেটা বারবার বলা হচ্ছে অবশ্যম্ভাবী, এই তৃতীয় ঢেউয়ের ভয়াবহতাটা ঠিক কতটা হতে পারে, বেশি না কম? হ্যাঁ, সেটা এখনই বলা খুব মুশকিল। এটা অ্যাকচুয়ালি তৃতীয় ঢেউ ইনএভিটেবল, সেটা অবশ্যই। যেটা আইআইটির বিজ্ঞানীরা যেটা বলছেন, সেটা বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বারবার করে কথাগুলো বারবার সাবধান করছে। অলরেডি কিন্তু বিভিন্ন দেশে থার্ড ওয়েভ চলছে, মানে ইউএসএ তে থার্ড ওয়েভ চলছে। তো এই যে ওয়েভ আসবে, এটা নর্মাল যে টাইম স্প্যান, সেই হিসেবেই একটা ভাইরাস যেভাবে যেভাবে যাওয়ার কথা, সেই হিসাবে একটা প্যান্ডেমিকের এরকম থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ এগুলো আসতে পারে। তো সেই হিসেবে এটারও হয়তো একটা থার্ড ওয়েভ আসবে, কিন্তু এটা কতটা মারাত্মক হবে বা হবে না, এটা অনেকটাই কিন্তু আমাদের নির্ভর করবে অনেক ইফস অ্যান্ড বাটসের ওপর, যদি তত্ত্বের ওপর। মানে যদি ভাইরাসটা অনেক বেশি মিউটেটেড হয়ে যায়, সেটা আমরা মানে আমাদের ইমিউনিটির সাথে ইমিউন ইভেশন, মানে আমার যে ইমিউনিটি সেটাকে অতিক্রান্ত করে যাচ্ছে, সেটাকে বাইপাস করে যাচ্ছে, যদি এরকম কিছু হয়ে যায়, তাহলে সেটা মহাসংকটকালীন হয়ে উঠতে পারে। আবার সেরকম এমনও হতে পারে, যেটা আমরা নিজেরা আশা করি, যত সময় যাবে আস্তে আস্তে এই ভাইরাসটি ভোতা হবে, তার সাথে ভ্যাকসিনটাও অনেক বেশি এফেক্টিভ হবে, এটা আমরা ধরে নেব, হয়তো বা উইথ বুস্টার এফেক্টিভ হবে। সেটা হলে এই তৃতীয় বা চতুর্থ ঢেউগুলো অনেকটা মাইল্ড হয়ে যাবে। কিন্তু বারবার যেটা আমরা আশঙ্কা করছি, থার্ড ওয়েভে হয়তো বাচ্চারা একটু বেশি এফেক্টেড হবে। কেন এটা ভাবা হচ্ছে? কারণ গত বছর যে ওয়েভটা এসেছিল, তাতে দেখা গেছিল বাচ্চারা অধিকাংশ ক্ষেত্রেই অ্যাসিমটোমেটিক অথবা ভেরি মাইল্ড সিমটম, অনেক মানে অ্যাসিমটোমেটিকটাই বেশি। এবছর কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাদের সিমটমস অনেক বেশি, অধিকাংশই এখনো 2 থেকে 3 দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে,
কিন্তু কারো কারো ক্ষেত্রে কিন্তু জ্বরের মাত্রাটা একটু প্রলং চলছে, বিশেষ করে যারা অ্যাডোলেসেন্ট গ্রুপ। তার মানে আগের থেকে এবারের যে অসুখের প্রকোপটা বাচ্চাদের ক্ষেত্রে একটু হলেও বেশি। তবে কি এদের তো আমরা ভ্যাকসিন দিয়ে উঠতে পারছি না, তবে কি তাহলে তৃতীয় ওয়েভ যখন আসবে তখন বড়রা মোটামুটি ভ্যাকসিনেটেড থাকবে আশা করে নেওয়া যায়, সেই ক্ষেত্রে কি তাহলে বাচ্চাদের ওপরে প্রভাবটা বেশি পড়বে, সেই একটা আশঙ্কা একটা থেকে যাচ্ছে। একেবারেই ডক্টর পোদ্দার, তবে এই যে সময়ে আমাদের দেশের জনসংখ্যায় সেখানে তৃতীয় ঢেউ আসার আগে সবাইকে ভ্যাকসিনেটেড করা সম্ভব কিনা সেটা একটা বড় প্রশ্ন। আমি আপনার কাছে আসবো এই মুহূর্তে। সমাধিতবাবু, একটা বিষয় আপনার কাছ থেকে যেটা জানার রয়েছে, এই যে তৃতীয় ঢেউ, যে এই যে ঢেউ আসা বা এই যে ভাইরাসের ধর্ম পরিবর্তন হওয়া, এবং বিশেষ করে বলা হচ্ছে যে দিল্লিতে এই মুহূর্তে চতুর্থ ঢেউ চলছে, মানে একই দেশের মধ্যে এই যে পার্থক্যটা, একটুখানি যদি বিষয়টা বুঝিয়ে বলেন। হ্যাঁ, প্রথমে ধন্যবাদ কুনাল। এই যে ঢেউয়ের ব্যাপারগুলো তুমি বললে, মানে একটা দেশের মধ্যেই, মানে একটা দেশের মধ্যে বিভিন্ন রাজ্য বা একটা মহাদেশের মধ্যে বিভিন্ন দেশে এই যে ঢেউয়ের দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ, কোথাও তৃতীয় এবং চতুর্থ ঢেউ ওভারল্যাপ করে যাচ্ছে, এটা কিন্তু অনেকটাই হচ্ছে ভাইরাসের নিজস্ব চরিত্রের উপর। মানে কোথায় ভাইরাসের, আমি এক্ষেত্রে জোর দেবো কোন স্ট্রেনটা, মানে ভাইরাসের এই যে মিউটেটেড বিভিন্ন স্ট্রেন আমরা দেখছি, বিভিন্ন ভ্যারিয়েন্ট দেখছি, যেমন বেঙ্গল ভ্যারিয়েন্ট বলে রিসেন্টলি একটা রিপোর্টেড হয়েছে। তো এই যে পার্টিকুলার ভ্যারিয়েন্ট গুলো রয়েছে বা স্ট্রেন গুলো রয়েছে, সেই স্ট্রেন গুলো কোন রাজ্যে কিভাবে কতটা ছড়িয়েছে, এইটা তো অবশ্যই একটা উল্লেখযোগ্য দিক, যে কেন কোথাও ওয়েভটা অলরেডি সেকেন্ড ওয়েভ, কোথাও অলরেডি থার্ড ওয়েভ চলছে। এবং তার সাথে সাথে অবশ্যই আরেকটা স্ট্যাটিস্টিক্সও খুব ইম্পর্টেন্ট, যেটা ডক্টর পোদ্দার বলছিলেন, যে ভ্যাকসিনেশন, মানে কোথায় কত দূর অবধি ভ্যাকসিনেশন হয়েছে বা ভ্যাকসিনের আওতায় আমরা কত সংখ্যক মানুষকে নিয়ে আসতে পেরেছি। নট অনলি ফ্রন্টলাইন ওয়ার্কার্স বা হেলথ ওয়ার্কার্স, একই সাথে কত সংখ্যক সাধারণ মানুষ, বয়স নির্বিশেষে বা আমি যদি বলি এজ এবং সেক্স নির্বিশেষে, মেল ফিমেল সব মিলিয়ে কতজনকে আমরা ভ্যাকসিনের আওতায় আনতে পারছি, এই সমস্ত বিষয়। এবং অবশ্যই ট্রেস করা, আইডেন্টিফাই করা এবং আইসোলেট করা, যেটা প্রথম, মানে আগের ওয়েভ থেকেই বারবার যেটা জোর দেওয়া হয়েছিল, যে যদি কোনো পেশেন্ট থাকে, সাপোজ আমি যদি আমাদের ফ্যামিলির কথাই ভাবি, আমাদের ফ্যামিলিতে আমরা 7 জন মেম্বার, তো সেখানে 6 জন অ্যাডাল্ট মেম্বার, 1 জন চাইল্ড। তো এই যে মেম্বার, তাদের মধ্যে যদি কোনো 1 জন বা 2 জন অ্যাফেক্টেড হয়, সেক্ষেত্রে তাকে প্রথমে মানে ট্রেস করে, তাকে আইডেন্টিফাই করে উইথ প্রপার অ্যান্টিজেন টেস্ট বা প্রপার রিয়েল টাইম পিসিআর টেস্ট, তার থেকে আমরা আমাদের বাড়ির মধ্যে প্রথমত ছড়ানোটা কতটা আটকাতে পারলাম, এবং দ্বিতীয়ত কোনো একটা পার্টিকুলার মাইক্রো কন্টেনমেন্ট জোনের ক্ষেত্রে আমরা একটা বাড়ি থেকে পাশাপাশি নেবারহুডের মধ্যে কতটা ছড়াতে পারলাম। এইভাবে যদি আমি স্টেপ বাই স্টেপ ভাবি, একটা নেবারহুড থেকে তার আরো বেশি পরিধিতে ছড়াতে আমি যদি আটকাতে সক্ষম হই, তার উপর আমার মনে হয় এই, আমি একটা বিষয় একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো, যে এই যে ভাইরাসের যে চারিত্রিক গঠন বদলে যাওয়া, এটা আমাদের উপর নির্ভর করছে। আপনি বলছেন যে আমরা যত বেশি সচেতন হব সেটাকে আটকাতে পারবো, কিন্তু এক্ষেত্রে বেড়ে যায় ঠিক কিভাবে, মানে এটা একটু সংক্ষেপে বোঝাবেন? না, মানে একদম সরাসরি আমাদের উপর ভাইরাসের চারিত্রিক গঠন বা ভাইরাসের স্ট্রেন সেটা সরাসরি ডিপেন্ড করছে এইরকম ঠিক ব্যাপারটা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা যখনই কোনো একটা নিয়ম কানুন বা এই যে রুলস অ্যান্ড রেগুলেশন, আপনি যদি ভেবে থাকেন যে লাস্ট ওয়েভেও কিন্তু পুজোর সময় আমরা অনেকটাই ঘরে ছিলাম, আমাদের ক্ষেত্রে পুজো বা অন্যান্য স্টেটের ক্ষেত্রে অন্যান্য যে গণ উৎসবগুলো, আমরা অনেকটাই ঘরে ছিলাম, অনেক কিছু মেনটেন করেছি। কিন্তু এই বছর কিন্তু মার্চ এপ্রিল থেকে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে স্বাভাবিক জীবনে ফেরার একটা প্রবণতা ছিল, স্বাভাবিক জীবনে ফেরার তাগিদ ছিল, এবং মানুষ অনেক ক্ষেত্রেই, অনেক মানুষ উন্মুক্তভাবে বেরিয়ে এসছে। আগের বছর, এবছর কয়েকটা জিনিস আমি শুনেছি, মানে কয়েকজনের ঘটনা আমি শুনেছি, যারা হয়তো আগের বছর এপ্রিল মে মাসে অ্যাফেক্টেড হয়েছিল, এবং এই বছর আবার তারা এপ্রিল মে, মানে 1 বছরের গোড়ায় গোড়ায় অ্যাফেক্টেড হচ্ছে। তো এই যে একজন অ্যাফেক্টেড হয়েছিল, সেরে উঠেছিল, তাকে যখনই আরেকটা ভাইরাস, খুব সহজভাবে বলতে গেলে, তাকে যখনই আবার একটা ভাইরাস এফেক্ট করতে পারছে, তখন কিন্তু মনে করা যেতে পারে যে ভাইরাসের স্ট্রেনগত দিক থেকে বা চারিত্রিক গঠনের দিক থেকে এমন একটা পরিবর্তন হয়েছে বা বদল এসছে, যাতে সে কিন্তু ইমিউন সিস্টেমটাকে ইভেট করতে পারছে। মানে ব্যাপারটা হচ্ছে, আমি ধরুন আমি যদি ভাইরাসটাকে একটা মানে ধরুন খুব সামান্যভাবে একটা ক্রাইম করেছে এরকম কোনো পার্সন বলে জানি, কিন্তু যদি সেই ক্রাইম করেছে এরকম একটা পার্সন আমার বাড়িতে আগের বার ক্রাইম করে যাওয়ার পর এই বছরও সেই একই ক্রাইমটা করতে আসে ইন ডিসগাইজ, মানে এমন ভাবে চারিত্রিক গঠন পরিবর্তন, সে এমন একটা ডিসগাইজ হয়, তার উপরের যে প্রোটিন গুলোকে আমার দেহের বিভিন্ন কোষগুলো বা দেহের কোষের যে প্রোটিন গুলো চিনতে পারে, সেই প্রোটিন গুলোকে এক কথায় সে কিছুটা পাল্টে ফেলছে, কিছুটা আমি এই যে চরিত্রের বা চারিত্রিক পরিবর্তন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবিটা, সেটা আপনাদের দেখাবো। আমি শুধু একটা ছোট্ট জিনিস ডক্টর পোদ্দার আপনার কাছে জানতে চাইবো, যে এই থার্ড ওয়েভ কবে আসতে পারে বলে আশঙ্কা, খুবই সংক্ষেপে।
এটা এইভাবে বলা খুব মানে সম্ভব নয়। মোটামুটিভাবে যদি ধরে নিই এবারকার ওয়েভটা হয়তো জুন জুলাই পর্যন্ত যদি চলে, তাহলে হয়তো বা অগাস্টের মানে পৃথিবীর অন্যান্য দেশগুলোর দিকে তাকালে কি মনে হয়? সেদিক থেকেই বলছি হয়তো অক্টোবর নভেম্বরে আসতে পারে, কিন্তু এইভাবে একদম ডেফিনিট করে বলাটা ঠিক। খুব শক্ত। ঠিক, আমি আসবো। আমি এই মুহূর্তে যেটা নিয়ে বলছিলেন সোমাদিত্য বাবু, আমি আজকের সেই ছবিটা একটুখানি দেখা, যে এই মুহূর্তে ঘুম কেড়ে নিয়েছে করোনা এবং স্বাস্থ্য মন্ত্রকের যেটা তথ্য, তা বলছে যে দেশের অন্তত 40% জেলায় সংক্রমণের হার 20%-এর বেশি। 15টি জেলায় সংক্রমণের হার পৌঁছেছে 50%। পরিস্থিতি সামাল দিতে বেশিরভাগ রাজ্যে এই মুহূর্তে লকডাউন, কারফিউ কড়াকড়ি। দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ হারের নাভিশ্বাস। দেশের প্রায় অর্ধেকের কাছাকাছি সংখ্যক জেলায় সংক্রমণ ছড়াচ্ছে 20%-এর বেশি হারে। শিউরে ওঠার মতো তথ্য উঠে এলো সরকারি রিপোর্টেই। মোট 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভারতে জেলার সংখ্যা 741। তার 40%-এ কোভিড সংক্রমণের হার 20%-এর বেশি। পরিসংখ্যান জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আতঙ্ক বহুগুণ বাড়িয়ে 15টি জেলায় সংক্রমণের হার পৌঁছে গিয়েছে 50%। মোট জেলার সংখ্যা 741। 20%-এর বেশি সংক্রমণের হার 301টি জেলায়। 50%-এর বেশি সংক্রমণের হার হরিয়ানার 4টি জেলায়, অরুণাচল প্রদেশের 2টি জেলা ও রাজস্থানের 2টি জেলায়। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য, 15 জেলায় 50%-এর বেশি হারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। তবে এই ছবি মূলত প্রত্যন্ত গ্রামাঞ্চলেই। যথেষ্ট সংখ্যক টেস্ট না হওয়াতেই কি সংক্রমণের হার আকাশছোঁয়া, এখনও স্পষ্ট নয় কারণ। বেলাগাম সংক্রমণের রাশ টানতে এখন লকডাউন কার্ফুতেই আস্থা রাখছে একাধিক রাজ্য। কড়া বিধিনিষেধে হাল ধরার চেষ্টা আরও বেশ কয়েকটি রাজ্যে। দিল্লি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, রাজস্থান, হরিয়ানা, বিহার, উড়িষ্যা, মিজোরামে লকডাউন। কারফিউ জারি ও কড়া বিধিনিষেধ রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশে। আংশিক লকডাউন জারি রয়েছে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ডে। একে জেট গতির সংক্রমণে আতঙ্ক, তাতে লকডাউন কড়াকড়িতে থমকে থাকা জনজীবন। করোনার কোপে জোড়া ধাক্কায় এখন টালমাটাল গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই ছবি দেখার পর স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে এটা কিসের শঙ্কা বা কোন দিকে যাচ্ছে বিষয়টা। আমি একটুখানি সোমাদিত্য আপনার কাছে জানতে চাইবো যে এই যে 20%-এর বেশি 44টি জেলায় সংক্রমণের হার, এটা নিয়ে কি বলবেন? যেটা আমি আগেই বলছিলাম যে এই যে সংক্রমণের হার প্রথমত স্ট্রেনের উপর ডিপেন্ড করে অনেক ক্ষেত্রেই যেটা আমরা দেখছি, মানে অ্যাকচুয়ালি এক্ষেত্রে কোভিডের যে সিনারিও, আমি রিসেন্টলি কিছু ডক্টরস মানে আমার কলিগ এবং ডক্টরসদের সাথেও কথা বলছিলাম, তারা বলছেন যে এক্ষেত্রে কিন্তু বই পড়ে শেখার জায়গাটায় তারা নেই, তারা হচ্ছে দেখে শেখা, মানে তারা দিনের দিন যেটা দেখছে সেখান থেকে এক্সপিরিয়েন্স পাচ্ছে। এবং তারা বলছে এই যে স্ট্রেনটা, বারবার আমি বলছি স্ট্রেনটা যেহেতু চেঞ্জ হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আগের বার খুব সহজেই আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও বলি যে আমাদের বাড়িতে যে কোভিড পজিটিভ পেশেন্ট ছিলেন, তাকে প্রথমেই ডক্টরবাবু হয়তো আমার থেকে ডক্টর পোদ্দার আরো বেটার বলতে পারবেন এই জায়গাটা, অ্যাজিথ্রাল দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল। এই বছর কিন্তু প্রথম থেকেই অ্যাজিথ্রোমাইসিন গ্রুপ অফ ড্রাগস ইউজ না করে ডক্সিসাইক্লিন গ্রুপ অফ ড্রাগস অ্যালং উইথ আইভারমেকটিন ইউজ করা হয়েছিল। আইভারমেকটিন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আগের বছর দেওয়া হয়নি।